অলিম্পিক্সে পরপর হার্ট ব্রেকিং ডে এবং আজকের মতো খারাপ দিন অন্ততপক্ষে বোধহয় ইন্ডিয়ান অলিম্পিক হিস্ট্রিতে এসেছে কিনা কোনো দিনও সিরিয়াসলি জানি না। প্রতিটা দিনই আমাদের প্রায় খারাপ যাচ্ছে। স্বপ্ন একদম খুব কাছাকাছি গিয়েও সেটা আর বাস্তবে রূপ পাচ্ছে না। 3টে মেডেলে এখনও অবধি আমরা দাঁড়িয়ে রয়েছি, তবে হ্যাঁ আশা রয়েছে আরও আসতে পারে। কিন্তু আজকে সকালের মতো খারাপ দিন মনে হয় না যে আমাদের অলিম্পিক হিস্ট্রিতে এর আগে এসেছিল বলে এই ধাক্কা আমাদের কাটিয়ে উঠতে হবে। আগামী দিনে কতটা ভালো কিছু হয় সেদিকে তাকাতে হবে। কিন্তু হ্যাঁ, ফুটবলের দিকে সন্ধ্যেবেলাটা যথেষ্ট ভালো হয়েছে, কারণ ইস্টবেঙ্গল পরপর দুটো ডুরান্ড কাপের ম্যাচ খেললো এবং অবশ্যই সামনে যে দুটো বড় ম্যাচ রয়েছে, যে দুটো সব থেকে টাফ চ্যালেঞ্জ রয়েছে নেক্সট উইকে, তার আগে কিন্তু একটা পজিটিভ জায়গাতে ইস্টবেঙ্গল থাকলো। আগের দিনকে 4-1, আজকে 3-1 ইস্টবেঙ্গলকে একটা বুস্ট দেবে। এবং কী কী পজিটিভিটি নিয়ে এলো ইস্টবেঙ্গল প্লেয়াররা, কে কে কেমন কী খেললো, কোন কোন পজিশনে টপ পারফরমেন্স রয়েছে, কোথায় একটু হলেও খামতি থেকে গেছে সামনের দুটো বড় ম্যাচের আগে, পুরো ভিডিওতে অবশ্যই ডিসকাস করব। দেখো, প্রথম কথা হচ্ছে যে দুটো ম্যাচ পরপর, প্রথম ম্যাচটা 4-1 গোলে জেতা এবং দ্বিতীয় ম্যাচটা 3-1 গোলে জেতা, এবং এই দুটো ম্যাচের রেজাল্ট কোথাও কিন্তু একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রা তিনি যেভাবে টিমটাকে তৈরি করে দেখতে চেয়েছিলেন মাঠের মধ্যে, সেটা রিফ্লেক্ট হচ্ছে। অর্থাৎ ফার্স্ট অফ অল যে ডিফেন্সের যে মেরামতি তিনি চেয়েছিলেন, মোটামুটি প্রথম দুটো ম্যাচে দেখা গেছে যে হ্যাঁ সেখানে অনেকটা রিকভারি তিনি করতে পেরেছেন, অনেকটা বেটার শেপ তিনি আনতে পেরেছেন। তবে অবশ্যই দুটো ম্যাচে দুটো সিলি গোল খাওয়া, এটা কার্লোস কুয়াদ্রা তিনি ভাববেন, এবং পরে যে দুটো টাফেস্ট ম্যাচ রয়েছে একদম সিজনের শুরুতে, সেই দুটো ম্যাচের আগে যতটা এটাকে কম করা যায় তিনি চেষ্টা করবেন। এবং নাম্বার 2, যেটা সবথেকে বেশি যে কোনো টিমকে মাইলেজ দেয় পরের ম্যাচটার আগের ম্যাচে, সেটা হচ্ছে গোল স্কোরিং। সেটা কিন্তু ইস্টবেঙ্গল করতে পেরেছে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে 7টা গোল করেছে ইস্টবেঙ্গল, এবং ফরওয়ার্ড থেকে শুরু করে মিডফিল্ডার প্রত্যেকেই কিন্তু গোলের মধ্যে থাকলো, এবং একটা ফর্ম কোথাও ধরে রাখতে পারলো মিডফিল্ড এবং ফরওয়ার্ডের প্লেয়াররা। সো ওভারঅল বলা চলে যে ফ্রম গোলকিপিং টু ফরওয়ার্ড দুটো ম্যাচের পর কিন্তু প্রায় প্রত্যেকে শেপের মধ্যে রয়েছে। এবং 14 অগাস্টে কিন্তু ইস্টবেঙ্গলের এই সিজনের আমি অন্ততপক্ষে বলবো যে প্রথম সব থেকে বড় এবং সিরিয়াস ম্যাচ, সেটা কিন্তু রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস রাউন্ডের ম্যাচ। এবং সেখানে আলটিন আসিরকে খেলতে হবে ইস্টবেঙ্গলকে, ঘরের মাঠে ম্যাচটা হবে, যুবভারতীতে খেলা হবে। অবশ্যই ম্যাচটা কেক ওয়াক হওয়ার চান্স রয়েছে, ইজি ম্যাচ হওয়ার চান্স রয়েছে, বাট স্টিল যখন এশিয়ান লেভেলের ম্যাচ তখন কিন্তু কাউকে আন্ডার এস্টিমেট করা যাবে না। কারণ তারা কী ধরনের টিম, তাদের খেলা আমরা রেগুলার বেসিসে দেখি না, হয়তো কিছু ঝলক দেখছি, কিছু প্লেয়ারের ডেটা আমরা নিচ্ছি, বাট ওভারঅল প্লেয়াররা যখন মাঠে নামবে তখনই তাদের অন্যরকমভাবে আমরা দেখতে পারি। তো সেই ম্যাচটা এই সিজনের প্রথম সিরিয়াস এবং প্রথম টাফেস্ট ম্যাচ হতে যাচ্ছে, এবং ঠিক তার 4 দিন পরেই কিন্তু ইস্টবেঙ্গলকে নামতে হবে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলতে। এবং সেই ডার্বির রেজাল্ট কিন্তু কোথাও বলে দেবে যে এই গ্রুপটা টপ কে করবে, এই গ্রুপটা রানার্স আপ কে হবে, বা মোটামুটি দুটো টিমের অ্যাকচুয়াল পজিশন কি দাঁড়াবে। কিন্তু হ্যাঁ, তার আগে আগামীকাল যে মোহনবাগানের ম্যাচ রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে, সেখানে মোহনবাগানকে 3 পয়েন্ট তুলতে হবে। পজিটিভ 6 পয়েন্ট নিয়ে দুটো টিম যখন ডার্বিতে নামবে তখন কিন্তু তার একটা মজা আলাদা হবে, যেটা গত সিজনে কিন্তু গ্রুপ স্টেজের ডার্বি ইস্টবেঙ্গল নন্দকুমার শেখারের গোলে 1-0 গোলে জিতেছিল। তো সেই ডার্বি দিয়ে এবারেও গ্রুপ স্টেজ শেষ হবে, এবং যারা জিতবে তারা কিন্তু এগিয়ে যাবে, এবং ড্র হলেও গোল ডিফারেন্সটা একটা ম্যাটার করবে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি 5 গোলের একটা ডিফারেন্স নিয়ে রেখেছে। অর্থাৎ কালকে মোহনবাগানকে এই গোল ডিফারেন্সটা অনেকটা বাড়িয়ে রাখতে হবে, যাতে ডার্বিতে ড্র হলেও মোহনবাগান সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ পায়। এবং অলরেডি আমরা জানি যে প্রথম ম্যাচটা মোহনবাগানে যা স্কোয়াডে নেমেছিল, সেখান থেকে অনেকটা পরিবর্তন আগামীকালের ম্যাচে হতে যাচ্ছে। বেশ কিছু সিনিয়র প্লেয়ার তারা কিন্তু কালকের ম্যাচে আসতে চলেছে, অ্যালং উইথ সাম বিদেশি প্লেয়ার্স। এবার যেটা মেন ব্যাপার, যে আজকের ম্যাচটা আমি একদম পজিশন ধরে ধরে কথা বলবো, যে অন্ততপক্ষে স্টার্টিং 11 এবং বেঞ্চ থেকে আসা প্লেয়াররা কেমন খেললো। কিন্তু তার আগে একটু অপোনেন্টকে নিয়ে কথা বলা যাক। ডাউন টাউন হিরোজ এফসি, তারা প্রথম ম্যাচটা মোহনবাগানের কাছে 1-0 গোলে হেরেছিল, এবং সেই ম্যাচটাতে ওরা যে পারফরমেন্স তুলে ধরতে পেরেছিল, আমি বলবো যে আজকে ম্যাচ যত এগিয়েছে ওদের সেই যে অ্যাটাকিং মোবিলিটি ছিল বা মাঝ মাঠে বল হোল্ডিং ছিল, সেটা অনেকটা কম লেগেছে। কিন্তু হ্যাঁ, প্রথম ম্যাচে ওরা মোহনবাগানের এগেনস্টে কোনো গোল করতে পারেনি, আজকে গোল করতে পেরেছে। কিন্তু সেটা কিসের ভুলে, সেটা আসছি পরবর্তী প্রসঙ্গে। বাট একটা 4th ডিভিশনের টিম, 4 বছরের মাত্র টিম, সেখানে এত বড় একটা টিমের এগেনস্টে খেলা, এবং মোটামুটি আইএসএলের যে কোনো টিমের এগেনস্টে, ভালো টিমের এগেনস্টে একটা যেমন স্কোয়াড নামানো দরকার, সেরকম স্কোয়াড কিন্তু ইস্টবেঙ্গল আজকে রেখেছিল, স্টার্টিং 11 থেকে শুরু করে বেঞ্চের স্ট্রেংথ অবধি। তো সেই টিমটার এগেনস্টে ঠিক যতটা অবধি পারফরমেন্স দেওয়া যায়, সেটা ডাউনটাউন হিরোজের প্লেয়াররা চেষ্টা করেছে, তারা দিয়েছে। কিন্তু হ্যাঁ, যখন প্রতিপক্ষ এতটা বড়, তখন কিন্তু বিরাট কিছু এক্সপেক্ট করাটা ভীষণভাবে ভুল হয়ে যাবে। তবে হ্যাঁ, ওরা ওদের কোয়ালিটি ওয়াইজ খেলেছে, ইস্টবেঙ্গলকে কিছুটা প্রেসার দেওয়ার চেষ্টা করেছে, বাট সেই প্রেসারটাকে হ্যান্ডেল করা, কনজিউম করা এবং পাল্টা দেওয়ার ক্ষমতা ইস্টবেঙ্গল টিমটার মধ্যে ছিল, এবং সেটা ইস্টবেঙ্গল একদম শেষ মুহূর্ত অবধি রাখতে পেরেছে। অনেক বেশি ফিজিক্যাল ফুটবল ওরা খেলেছে, ধাক্কাধাক্কি, মারামারি, চোরাগোপ্তা, ঠোকাঠুকি, ফাউল, পেনাল্টি সব কিছু ওরা করেছে।
তো সেই জায়গা থেকে দেখা যাবে যে মোটামুটি ওদের যে টার্গেটটা ছিল, সেই টার্গেটটা কিন্তু ছিল যে বিউটিফুল যে ফুটবল হবে সেটাকে অ্যাকচুয়ালি ঘেঁটে দেওয়া এবং কোথাও যদি প্রেশারটা রাখা যায় ফিজিক্যাল ফুটবল খেলে সেটা রাখা। আর ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রা তিনি কিন্তু খুব একটা রিস্ক নিতে চাননি, তিনি তার বেশ কিছু অস্ত্রকে লুকিয়ে রেখেছিলেন, মানে তিনি এক্সট্রা ইউজ করতে চাননি, কারণ কিছু চোট আঘাত বা কিছু মাইনার সমস্যা রয়েছে। কারণ তিনি মাথায় রেখেছেন যে 14 তারিখ এবং 18 তারিখ তার পরপর দুটো ইম্পর্টেন্ট টাফ এবং সিরিয়াস ম্যাচ রয়েছে। তো তার আগে তার টিমের সমস্ত অস্ত্রকে তিনি যদি নামিয়ে দিতে চাইতেন তাহলে সেটা অনেকটা প্রবলেমেটিক হতো। তার কাছে 3 পয়েন্ট ছিল মেন টার্গেট এবং সেটা তিনি আর্ন করতে পেরেছেন। তো ডাউন টাউন হিরোজের খেলাতে মানে এক্সট্রা আলাদা করে কিছু বলার নেই, আর আলাদা করে তারা কিছু দেওয়ার মতো নিয়েও আসেনি। এবার যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, আমি পজিশন ওয়াইজ কথা বলবো। নাম্বার 1 প্রভসুকন সিং গিল। দেখো বিরাট কিছু আজকে করার ছিল না, যে গোলটা কনসিড করেছে ইস্টবেঙ্গল সেই ক্ষেত্রে প্রভসুকনের বিরাট কোনো দোষ ছিল না। বাট হ্যাঁ, ওর আউটিং নিয়ে হয়তো একটা প্রশ্ন থেকে যাবে যে আরেকটু আগে আউটিং করলে হয়তো ও রাকিব যে পজিশনটাতে ব্লান্ডার করলো সেই পজিশনটাকেও কভার করতে পারতো। বাট স্টিল বাকি সময় যতটুকু ওর কাছে বল গেছে সেখানে কনফিডেন্ট লেগেছে এবং বিশেষ কিছু ওকে পরীক্ষার মুখে ফেলেনি ডাউনটাউন হিরোজের প্লেয়াররা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রভসুকান নিজের যে জায়গাটা ছিল সেটাকে স্ট্রং রাখতে পেরেছে। গোলটা হওয়ার পেছনে ওকে খুব একটা দায়ী করা যাবে না, একদমই মাইনার মিস্টেক ছিল, কিন্তু মেজর মিস্টেকটা করেছিল মোহাম্মদ রাকিব, যাকে পরে নিয়ে কথা বলছি, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব। গত সিজন থেকে অন্ততপক্ষে আমি গোটা সিজনে ইস্টবেঙ্গলকে নিয়ে যত ভিডিও বানিয়েছি সেখানে কোথাও প্রতি ম্যাচে বা বেশিরভাগ ম্যাচে আমি বলবো যে প্লেয়ারটা সবথেকে বেশি স্ক্যানারের তলায় এসেছে সেটা হচ্ছে মোহাম্মদ রাকিব। দেখো প্লেয়ারটা আনডাউটেডলি খুব ভালোভাবে উঠেছিল, কিন্তু ও অ্যাকচুয়ালি যে ধরনের ডিফেন্ডার সেখানে ওর থেকে ডিফেন্সিভ ভালো কিছু এক্সপেক্ট করাটা ভীষণ বড় চাহিদা হয়ে যাবে। ও অ্যাটাকিং ওয়াইজ কিন্তু খুব ভালো উইং ব্যাক, এবং সেই জায়গাটা দেখতে গিয়ে ওর যে ডিফেন্সিভ অ্যাপ্রোচটা সেটা অনেকটা ডাউন হয়ে গেছে। এবং কার্লোস কোয়াদ্রা ডেফিনেটলি ওর ওপর ভরসা রাখেন এবং চেষ্টা করেন যে ওর থেকে আরও বেটার পারফরমেন্স যদি বেরিয়ে আসে। কিন্তু আমার মনে হয় যেহেতু প্রভাত লাকড়া সিগনেচার হয়েছে তো আইএসএলের আগে নিশ্চিতভাবে প্রভাত ফিট হয়ে যাবে, এখনও কিছুটা প্রবলেম রয়েছে। এবং যদি রাকিবের এই ভুলগুলো চলতে থাকে, একদমই খুব মাইনার মিস্টেক যেটা টিমকে ডুবিয়ে দেয়, আজকে ওর তো ওই ভুলটা ছিল যে জায়গাতে ও ক্লিয়ার করতে পারলো না বলটা। আরও একটা ইনসিডেন্ট মনে করে দেখো যে ও প্রায় চেস্ট ট্র্যাপ করে বল নামিয়ে দিয়েছিল, যেখানে ওদের ওই বিদেশি লাইবেরিয়ান যে ফরওয়ার্ড রয়েছে যে ইস্টবেঙ্গল একবার ট্রায়ালেও ছিল, সেই ডারিউস, ওই প্লেয়ারটা কিন্তু শট নেওয়ার মতো সিচুয়েশনে চলে গেছিলো। হ্যাঁ, ও ভুলভাল কিক করেছিল অন্য ব্যাপার, বাট ঠিক এই সেম ইনসিডেন্ট তুমি যদি বড় টিমের এগেনস্টে করো, ধরে নাও তুমি যদি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে করে ফেলো, তুমি যদি মোহনবাগানের এগেনস্টে ডার্বিতে করে ফেলো, তাহলে সেখানে কিন্তু পানিশ করার জন্য এর থেকে আরও বেটার প্লেয়াররা রয়েছে। তো এই ধরনের খুব মাইনার মিস্টেক সেটা কিন্তু একটা টিমকে অনেক বড় ধাক্কা দিয়ে যায়, এবং সেই জায়গাতে রাকিবের ডিফেন্ডিং নিয়ে প্রশ্ন থাকবে। বাট ইয়েস, রাকিব যখন বল নিয়ে ওপরের দিকে ওঠে, যখন ম্যান বাড়ানোর খেলাটা কার্লোস কোয়াদ্রা ফ্রন্ট লাইনে তিনি করেন, তখন কিন্তু রাকিবকে নিয়ে প্রশ্ন তোলার মতো সিরিয়াসলি কোনো জায়গা থাকে না। কিন্তু যখন ডিফেন্সের পার্ট আসে তখন কিন্তু অনেকটা ওর মধ্যে কনফিডেন্সের কমতি দেখা যায়। পরে দুজন প্লেয়ার অবশ্যই সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহের আর লাঞ্চু নুঙ্গা, তাদের জুটি আমরা লাস্ট সিজন থেকে দেখছি। হিজাজি মাহেরকে নিয়ে সিরিয়াসলি আলাদা করে কিছু বলার নেই, ডিফেন্সে রক সলিড একটা প্লেয়ার, ট্রু ডিফেন্ডার, ট্রু ওয়ারিয়ার, ট্রু লিডার। সিরিয়াসলি বলছি, ওর মধ্যে সব রকম কোয়ালিটি রয়েছে। হাইটটা ওর কাছে একটা বিরাট বড় পাওনা, ফিজিকটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ, কিন্তু ওর যে ডিফেন্সিভ কোয়ালিটি সেটা একটা টপ নচ লেভেলে অলওয়েজ ও ডেলিভার করে। এবং যেরকম অপোনেন্টই আসুক না কেন, হিজাজি মাহেরের ওর যে ঠান্ডা এবং কোথাও একদমই খুব কুল কাম অ্যান্ড কম্পোজড ডিফেন্ডিং সেটা আমরা লক্ষ্য করি। আজকে বোধহয় গোটা ম্যাচের মধ্যে সহজতম সুযোগটাও মিস করেছে গোল করার ক্ষেত্রে, বাট এটা হয়ে থাকে। যে জায়গা থেকে ও হেডটা নিয়েছিল একদম পয়েন্টে ছিল, কিন্তু গোলকিপারের গায়ে গিয়ে মারে, একটু ডানদিক বাঁদিক হলে কিন্তু গোলটা পেয়ে যেত। বাট বাকি যখন ওর ডিফেন্সে থেকেছে, যখন একটু হাইলাইন ডিফেন্সও ইস্টবেঙ্গল খেলেছে, তখন কিন্তু ভরসার জায়গাটা সেই হিজাজি মাহের। অ্যান্ড হি ইজ ইন কোয়ালিটি ফর্ম, আলাদা করে তাকে নিয়ে কিছু বলার নেই। নেক্সট অবশ্যই লালচুং নুঙ্গা। দেখো আরও বেটার পারফরমেন্স ওর থেকে আমরা এক্সপেক্ট করি, ভালো খেলেছে ঠিক কথা, কিন্তু তোমার অপোনেন্টের টিম যখন ডাউনটাউন হিরোজ, সেখানে যে পারফরমেন্স, এই পারফরমেন্স যদি আরও বেটার টিমের এগেনস্টে থাকে, দেন আই থিঙ্ক সেখানে হিজাজি মাহেরের যে ওয়ার্কলোডটা বা প্রেশারটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, বা প্রভসুকন সিং গিলের যে প্রেশারটা বেড়ে যাবে, কারণ ও রেগুলার বেসিসে ডান দিকে খেলে, রাইট সেন্টার ব্যাকে খেলে, মানে ওর ম্যাক্সিমাম জবটা থাকবে রাকিবের যে জায়গাটা রয়েছে মাইনাস জায়গাগুলো সেগুলোকে কাভার করা। তো সেখানে যদি ও এরকম ছোটোখাটো ভুল করে, মাথা গরম করে ভুলভাল ফাউল করে, আমার মনে হয় সেটা কিন্তু টিমের ওপর প্রেশার বাড়াবে, কারণ ঠিক ওই লেভেলের ব্যাকআপ ডিফেন্ডার কিন্তু ইস্টবেঙ্গলে নেই। অবশ্যই গুরসিমরাত রয়েছে,
বাট গুরসিমরাতকে নিয়ে কার্লোস কোয়াদ্রা তিনি 90 মিনিটসে প্ল্যান করতে পারবেন না, যতক্ষণ না তার টার্গেটেড ডিফেন্ডার ইস্টবেঙ্গলে জয়েন করছে। তো সেটা এসে গেলে অবশ্যই লালচুংনুঙ্গার কী হবে পরবর্তী সময়ে ভাবনা চিন্তা কোচ করবেন, কিন্তু আপাতত যতটা বেটার পারফরমেন্স ওর থেকে ডিজার্ভ করে টিম বা এক্সপেক্ট করে, সেখানে কিন্তু কোথাও গিয়ে একটা ওর একদম টপ লেভেলটাতে হিট করতে একটু হলেও খামতি থেকে যাচ্ছে। লেফট ব্যাকে মার্ক জোতানপুয়া এই সিজনের ডোমেস্টিক সিগনেচারগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, এবং এই প্লেয়ারটা অল ওভার সিজনে আমার মতে ইয়াং প্লেয়ারগুলোর মধ্যে সব থেকে বেশি গেম টাইম পেতে যাচ্ছে। ওর এজ গ্রুপে যারা রয়েছে তাদের মধ্যে থেকে বোধহয় সব থেকে প্রমিসিং, সব থেকে হাইলি ট্যালেন্টেড ফুটবলার মার্ক জোতানপুয়া। ওর ডিফেন্সিভ কোয়ালিটি, ওর ব্লকিং, ওর কাভারিং, ওর অ্যাটাকে উঠে যাওয়া, ওর মাঝ মাঠে এসে বল হোল্ড করে সার্ভিস দেওয়া, অ্যান্ড সামথিং ডিফারেন্ট প্লেয়ার কিন্তু ও, সিরিয়াসলি বলছি। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে কেরিয়ার শুরু করেছিল, লেফট ব্যাকে সুইচ করেছে, এবং থাংবই সিংটোর কাছে যা কিছু শিখেছে হায়দ্রাবাদ এফসিতে তার পুরোটাই সে ইস্টবেঙ্গলে কিন্তু উজাড় করে দিচ্ছে, এবং সেখানে কার্লোস কোয়াদ্রাতের যে টিপস রয়েছে সেটা কিন্তু তার কাছে এক্সট্রা পাওনা। এবং আবার বলছি, এই সিজনে প্রচুর গেম টাইম ওকে কার্লোস কোয়াদ্রা তিনি দেবেন, এবং প্লেয়ারটা কিন্তু পে ব্যাক করার জায়গাতে অলরেডি রিচ করে গেছে, তাকে নিয়ে আর এক্সট্রা কিছু বলার নেই। মাঝ মাঠের জায়গাতে অবশ্যই সৌভিককে আমরা দেখেছি, বাট হ্যাঁ, গোটা সিজন যখন পুরো ফুল সিজন থাকবে তখন ওই জায়গাতে জিকসন খেলবে, এটা নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। সৌভিক এজ হয়েছে, যতটা আগের মতো ডেলিভারি ছিল সেখান থেকে অনেকটা কমেছে। বল প্লেয়িং মিডফিল্ডার হিসেবে কোনোদিনই খুব একটা ওর নাম ডাক ছিল না, সেটা একদম ইয়াং কেরিয়ারে মোহনবাগান হোক বা পরবর্তী সময়ে আইএসএলে দিল্লি হোক বা হায়দ্রাবাদ, যেখানেই হোক না কেন, খুব একটা বল প্লেয়িং মিডফিল্ডার হিসেবে কিন্তু ওর সুনাম ছিল না। হি ইজ অলওয়েজ আ ডিস্ট্রাকটিভ ডিফেন্সিভ মিডফিল্ডার। কিছু কিছু ক্ষেত্রে ম্যান মার্কিংটা ভীষণভাবে ভালো করে, এবং যদি একটা প্লেয়ারকেও টার্গেট করে নেয় যে খুব বেশি কিছু করতে দেবে না, সেটা কিন্তু খুব ভালো করে। বাট হ্যাঁ, যতটা এজ বাড়ছে ওর, সেই তুলনায় কিন্তু যে পিক লেভেলের পারফরমেন্সটা আমরা এক্সপেক্ট করি সেটা হয়তো হচ্ছে না। বাট স্টিল ওর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, ও ডেলিভার করতে পারে। বাট হ্যাঁ, এই সিজনে যখন তোমার টিম জিকসনকে পেয়ে গেছে তখন সে লং টার্মে সেই সার্ভিস দেবে, এবং আজকে খুব একটা রিস্ক নিয়ে জিকসনকে কিন্তু কার্লোস কোয়াদ্রা তিনি ম্যাচের মধ্যে ইনক্লুড করেননি। নেক্সট প্লেয়ার মিডফিল্ডে অবশ্যই সাউল ক্রেসপো। এই টিমটার নিউক্লিয়াস, গোটা মাঝমাঠটাকে বা বলবো গোটা টিমটাকে যে কোথাও একটা পুরো সুতোর মধ্যে বেঁধে রাখা, সেটা কিন্তু সাউল ক্রেসপো করেছে। আপ ফ্রন্টে উঠে যাওয়া, নিচে নেমে আসা, ডিফেন্সে নেমে আসা, প্রত্যেকটা পজিশনে হি ইজ দ্য মাস্টার ইন দ্য মিডফিল্ড। এবং ও যে রোলটা নিচ্ছে এই সিজনে, এই রোলটা কিন্তু একটা কোথাও আলাদা রকম মানে ডিসাইডিং রোল হতে পারে যে কোনো মোমেন্টে ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স হবে, ইস্টবেঙ্গলের যে রেজাল্ট হবে, ইস্টবেঙ্গলের যে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে, সেখানে কিন্তু সবথেকে ভাইটাল রোলটা সাউল ক্রেসপোর হবে। এবং ওর মধ্যে এক্সপিরিয়েন্স অলরেডি এসে গেছে, দুটো সিজন হয়ে গেছে ইন্ডিয়ান ফুটবলে, এটা থার্ড সিজন, এবং কোথাও ইস্টবেঙ্গল ওর ওপর ভীষণ বড় এক্সপেকটেশন রাখে। টিম পরপর দুটো ম্যাচে যখন খেলতে নামছে, ওর হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড রয়েছে, মানে কোচের একটা আলাদা ভরসা রয়েছে, সেটাকেও পে করছে, পরপর দুটো ম্যাচে গোল করলো। অ্যান্ড he's a kind of screener, he's a kind of game maker, he's a kind of leader in the team. So everything সাউল ক্রেসপো যা কিছু করছে এই গোটা সিজনে, যদি সিজনের শেষে টিমের বেস্ট প্লেয়ার, মানে কে কত গোল করলো, কে কত অ্যাসিস্ট করলো, এটাকে ভুলে গিয়ে আমরা যদি টিমের বেস্ট প্লেয়ার কাউকে বাঁচতে বসি, আমার মনে হয় যে দুটো ম্যাচ দেখার পর আমি এতটুকু বলতে পারি যে সাউল ক্রেসপো যদি ফিট থাকে, ফুল ফিট থাকে গোটা সিজন জুড়ে, হি উইল বি দ্য বেস্ট প্লেয়ার অফ ইস্ট বেঙ্গল। অ্যাটাকিং মিডফিল্ডে মাদি তালাল, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ এই প্লেয়ারটাকে ফ্রি রোল দেওয়া থাকে। কার্লোস কোয়াদ্রা আমার মনে হয় না, পরপর দুটো ম্যাচে যা দেখলাম, অবশ্যই সামনে দুটো ম্যাচ আরও টাফ ম্যাচ রয়েছে, সেখানে আরও ওকে বেটার জাজ করা যাবে। বাট দুটো ম্যাচে যতটুকু ওকে দেখলাম, ওকে আমার মনে হয় না যে এক্সাক্ট কোনো রোল দেওয়া রয়েছে যে এই রোলটাতে তুমি পার্টিকুলার থাকবে। প্রত্যেকটা প্লেয়ারের একটা করে রোল থাকে। মাদি তালালকে তিনি পুরো ফ্রি করে দিয়েছেন যে এভরিহোয়ার ইউ ক্যান গো, অ্যাট এনি পজিশন ইউ ক্যান প্লে, যেখান থেকে খুশি মনে হবে তুমি বল ডেলিভার করতে পারবে সেটা তুমি করবে। এবং এই ধরনের প্লেয়ার পাওয়াটা একটা টিমের কাছে বিরাট বড় অ্যাডভান্টেজ। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ওর সাথে যে প্লেয়াররা কম্বিনেশন করে খেলছে তাদেরকেও কিন্তু সেই মেন্টালিটি নিয়ে রাখতে হবে, সেই যে কোথাও ওর টাচটা কোথায় করছে, ও রিলিজটা কোথায় করছে, ও বলটা অ্যাকচুয়ালি কোথায় খেলতে চাইছে, এটা কিন্তু বোঝা দরকার। যেটা আমরা লাস্ট ম্যাচে ডেভিডের সাথে ওর কম্বিনেশনটা দেখেছিলাম, যেভাবে বলটা ডেভিডকে বাড়িয়েছিল, ডেভিড কিন্তু ওই জায়গা থেকে বলটা নিয়ে গোল করেছিল। আজকেও করতে পারতো, আমি বলবো ডেভিডের ফার্স্ট টাচটা ওই জায়গাতে হয়তো কেউ প্রশ্ন তুলতে পারে, কিন্তু আমি যতটুকু ফিল করেছি ডেভিড ওই জায়গা থেকে সোজা শট নিতে পারতো, হয়তো গোল হয়ে যেতে পারতো। বাট স্টিল আমি আগের ম্যাচের শেষেই বলেছিলাম যে এই প্লেয়ারটাকে বল ফিড করতে হবে, ফিড করে 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 তোমায় যেতে হবে। একটা ম্যাচ, দুটো ম্যাচ, তিনটে ম্যাচ, পাঁচটা ম্যাচ, ডাজন্ট ম্যাটার, গোটা সিজন দেখতে হবে যে ডেভিড কী করলো, ওর মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, আসছি পরে। কিন্তু মাদি তালাল সিরিয়াসলি ম্যাজিশিয়ান বলো, প্লে মেকার বলো, গেম চেঞ্জার বলো, অ্যাট এনি মোমেন্ট হি ইজ দ্য ক্রিয়েটার অফ দিস টিম। অ্যান্ড ওর ওপর ভরসা করে কিন্তু কার্লোস কোয়াদ্রা পুরো সিজনের যে অ্যাকচুয়াল
একদম ওভারঅল পারফরমেন্স রয়েছে সেটাকে কার্লোস কোয়াদ্রা তিনি কিন্তু দেখতে চাইবেন। এবং যদি ফরওয়ার্ডে ৩ জন প্লেয়ারের কথা বলি, ৩ জন ইন্ডিয়ান ফরওয়ার্ড লাইন নিয়ে কিন্তু কার্লোস কোয়াদ্রা তিনি নেমেছিলেন, কারণ তার টিমের সবথেকে বড় দুজন অস্ত্রকে তিনি বেঞ্চে রেখেছিলেন। তাদের হালকা ফুলকা প্রবলেম ছিল। তিনি পরের যে দুটো ম্যাচ রয়েছে তার আগে কোনো রিস্ক নিতে চাননি, ক্লেটন সিলভা এবং দিমিত্রিয়স ডিয়ামান্টোকসকে নিয়ে কোনো রিস্ক নিতে চাননি। তাদের 14 এবং 18 তারিখে তিনি ফ্রেশ প্লেয়ার হিসেবে চান, এবং সেই মর্মেই বাঁদিক থেকে মহেশ, ডান দিক থেকে বিষ্ণু এবং সেন্টার ফরওয়ার্ডে মাই ফেভারিট ডেভিড আপাতত স্টার্ট করেছিল। তো মহেশকে আমি বলবো যে একটু অফ কালার লেগেছে। যে মহেশকে আমরা দেখি, যে স্পিড, যে অ্যাকুরেসি, যে রিদিমটা আমরা মহেশের ক্ষেত্রে দেখি, হয়তো একটু অফ কালার লাগছিল, একটু আমি জানি না কেমন একটু অফ মাইন্ডেডও লাগছিল, পার্সোনাল প্রবলেমস থাকতে পারে। বাট হ্যাঁ, মহেশের থেকে অনেক 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 এক্সপেকটেশন রয়েছে, প্রচুর এক্সপেকটেশন রয়েছে ইস্টবেঙ্গল ফ্যানেদের। ওর ওপর ভরসা করে গোটা ইন্ডিয়ান যে কন্টিনজেন্টটা রয়েছে পুরো ইস্টবেঙ্গল টিমটার, সেটার কিন্তু পারফরমেন্সের যে প্যারামিটার রয়েছে সেটা মেজারমেন্টের জায়গাতে থাকে, যে মহেশ কত ভালো খেললো আর বাকিরা কেমন খেললো। এই যে একটা ও নিজেকে আলাদা করে নিয়েছে পুরো টিমের বাকি প্লেয়ারদের পারফরমেন্সের থেকে, এটা একটা প্লাস পয়েন্ট ওর জন্য, যে ও কোথায় ছিল, কোথাও চান্স পেতো না, সেইভাবে ওকে কেউ ফোকাসে রাখতো না, রিজার্ভ টিমগুলোতে থাকতো। কেরালা তো মানে সিরিয়াসলি নিয়েছিল, হয়তো ট্যালেন্ট দেখে নিয়েছিল, কিন্তু সেখানে ওকে কোনোভাবে ইউজই করা হতো না, বিভিন্ন টিমে লোনে পাঠানো হতো। কিন্তু ইস্টবেঙ্গলে আসাটা ওর জন্য একটা ভাগ্য পরিবর্তন, এবং দেখালো যে অ্যাকচুয়ালি মহেশ কি প্লেয়ার। সেই জায়গা থেকে মহেশের জন্য কিন্তু এক্সপেকটেশনটাও ভীষণ বড় লেভেলে থাকে। পরপর দুটো ম্যাচে মহেশ হয়তো সেই টাচটাতে দেখা গেল না, বাট হ্যাঁ, মহেশ বড় ম্যাচের প্লেয়ার। পরের যে দুটো সব থেকে টাফেস্ট এবং সিরিয়াস ম্যাচ আসতে চলেছে সিজনের শুরুতে, সেই দুটো ম্যাচে আমরা মহেশকে কিন্তু মহেশের মতো করে খেলতে দেখতে পারি, এইটুকু অন্তত আশা রয়েছে। বিষ্ণু সিরিয়াসলি একটা অন্য রকমের ট্যালেন্ট, দুটো উইংয়ে সুইচ করে খেলতে পারে, মাঝখান থেকে রান করতে পারে, এবং ওর যে স্কিল রয়েছে সেই স্কিলটাকে বিট করতে গেলে ওকে ডিফেন্ডারদের ফাউল করতে হয়। লাস্ট সিজনেও দেখেছি যে প্রচুর ম্যাচে কিন্তু ফাউল আর্ন করেছে, কারণ ওর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। স্কিল যখন থাকে, পায়ে যখন বল হোল্ড করতে পারে, তখন কিন্তু ডিফেন্ডারদের আর কোনো রাস্তা থাকে না, ওকে ফাউল করতে হয়। আজকে বিষ্ণুর ওই ফাউলটা থেকেই বক্সের মধ্যে, সেখান থেকে ইস্টবেঙ্গল পেনাল্টি আর্ন করে এবং সেখান থেকে গোল হয়। আর যেটা বলতে ভুলে গেলাম এর আগে, যে মাহদি জালালের গোলটা ফ্রি কিক থেকে সেট পিসে, সিরিয়াসলি দক্ষ একটা প্লেয়ার। লাস্ট ম্যাচে আমরা ওর অ্যাসিস্ট দেখেছিলাম, এই ম্যাচ ওর গোল দেখলাম, ওই জায়গা থেকে একটা গেটেবল ডিস্টেন্স এবং একটা কোয়ালিটি ফ্রি কিক এবং সেখান থেকে গোল। মোটামুটি যে ইস্টবেঙ্গলে মাদি তালাল জামানাটা, সেটা তালাল কিন্তু জানিয়ে দিয়ে গেল। তো বিষ্ণুর থেকে এক্সপেকটেশন ইস্টবেঙ্গল ফ্যানেদের সিরিয়াসলি এখন টপ লেভেলে থাকে, এবং ওকে নিয়ে যে একটা ফিউচার লং টার্ম প্ল্যান করা যেতে পারে, এটাও সবাই বলে। তো রাইট উইংয়ে বিষ্ণুর মতো প্লেয়ার থাকার পরেও কেন অনেকে বলছে যে অন্য প্লেয়ার এলেও ভালো হতে পারে, আমি সিরিয়াসলি জানি না। আমি অলওয়েজ এই প্লেয়ারটার জন্য ভয়েস রেজ করে যাব, যে এই প্লেয়ারটার রাইট উইংয়ে হি কুড বি দ্য বেস্ট ফর ইস্ট বেঙ্গল ইন 3 ইয়ার্স। পরে 3 বছর তুমি যদি ভাবনা চিন্তা করো, তাহলে কিন্তু বিষ্ণু ছাড়া তোমার খুব একটা অপশন ভাবতে হবে না অন্য কাউকে নিয়ে, বাকিরা ওর পেছনে চলে যাবে। এবং নন্দা যেহেতু এখন চোটের কবলে রয়েছে, তো কোথাও বিষ্ণু কিন্তু অনেকটা বেশি গেম টাইম পাবে, এবং ওর প্রুভ করার অনেক রাস্তা রয়েছে, অ্যান্ড হি ক্যান ডু সো। আর লাস্ট অবশ্যই ফার্স্ট 11-এর মধ্যে ডেভিড, সিরিয়াসলি একটা হাই ট্যালেন্টেড প্লেয়ার, এবং অনেক দিন পর একটা আলাদা লেভেলের ইন্ডিয়ান ফরওয়ার্ডকে পেয়েছি, যা ছটপটানি চোখে পড়ে। সবসময় যে ও সেন্টার ফরওয়ার্ডে থাকে তা না, কিছু কিছু সময় ফলস 9-এ নামতে আসতে দেখছিলাম, সেই সময়টা হয়তো কখনো বিষ্ণু, কখনো মহেশ বা কখনো মাদিতালালও উঠে যাচ্ছে ফরওয়ার্ড পজিশনে। সো ওর মধ্যে একটা আলাদা ট্যালেন্ট রয়েছে, ওর মধ্যে একটা আলাদা কোয়ালিটি রয়েছে, সেটা কার্লোস কোয়াদ্রা ইউজ করছেন। জানি না যে ওভারঅল সিজনটা যখন সামনের দিকে এগোবে, চ্যাম্পিয়ন্স লিগ 2 বা আইএসএল কতটা বেশি ডেভিড গেম টাইম পাবে, বা ডায়ামান্টোকসকে টোপকে কতটা ওর গেম টাইম আর্ন করাটা ইজি হবে। বাট ও যতটুকু পাবে গেম টাইম, আই ক্যান অ্যাসিউর দ্য ইস্টবেঙ্গল ফ্যান্স, ও যতটুকু গেম টাইম পাবে ও কিন্তু চেষ্টা করবে, এবং সেই চেষ্টার ফল ইস্টবেঙ্গল ভীষণভাবে পাবে। সিরিয়াসলি বলছি, ওর মধ্যে আলাদা লেভেল ফরওয়ার্ড হওয়ার ক্ষমতা রয়েছে, অ্যান্ড যদি এটা ধরে রাখতে পারে, এই রিদিমটা, এই পেসটা, এই যে একটা ব্রেন ওয়ার্ক রয়েছে, এটা যদি ধরে রাখতে পারে, সো হি ক্যান গো লং, অ্যান্ড হি উইল গো লং, ডেফিনেটলি হি উইল গো লং। আর যে 5টা সাবস্টিটিউট হয়েছে, তার মধ্যে আমি বলবো যে 2জন প্লেয়ার আজকে নজর কেটেছে। নাম্বার 1 হচ্ছে আজাদ, এই প্লেয়ারটাকে চোখে চোখে রাখতে হবে। আজকে প্রথম ওর সিনিয়র টিমের ডেবিউ হলো। জুনিয়র ফুটবলেও আমি খুব বেশি দেখেছি, আমি এই সিজনে ম্যাচই দেখতে পারিনি, সিএফএলে কোনো টিমেরই ম্যাচ দেখা হয়নি, সিঙ্গেলও একটা ডার্বি ছাড়া একটা কোনো ম্যাচ দেখা হয়নি। তো জুনিয়র ফুটবলে হয়তো ও পারফরমেন্স করেছে, বাট সিনিয়র ফুটবলে আজকে ওর ডেবিউ হলো, অ্যান্ড হোয়াট এ প্লেয়ার। মানে ওর বল কন্ট্রোল বলো, ওর স্কিল বলো, যেভাবে বলের ওপর ও রোলেট মুভ করছিল, ডেফিনেটলি ভালো প্লেয়ার। তো সুযোগ পেলে হয়তো এই প্লেয়ারগুলো ফুল ফোটাবে, যেভাবে কেরালা থেকে স্কাউট করে করে বিনো জর্জ প্লেয়ারদেরকে নিয়ে এসেছেন, সেটা ইস্টবেঙ্গলকে মাইলেজ দেবে। আমান সিকে অসাধারণ একটা প্লেয়ার, গত সিজন থেকে দেখছি জেসেন্টিকে যে গোলটা করেছে, সেই গোলটা অলমোস্ট একটা গিফটেড গোল বলবো ডাউন টাউনের হিরোজের তরফ থেকে। কিন্তু যেভাবে ও বলটাকে কালেক্ট করেছে, ওই ভিড়ের মানে পায়ের জঙ্গলের মাঝখান থেকেও যেভাবে বলটাকে নিয়ে ফিনিশ করেছে, সিরিয়াসলি ভালো প্লেয়ার। পরে সেলিব্রেশনটাও দেখার মতো ছিল, কারণ আমরা জানি যে কেরালাতে ওয়েনারে কী পরিস্থিতি হয়েছে, সেটাকে ডেডিকেট করার জন্য তাদের
নিজের শহর, নিজের স্টেট, তার পাশে থাকার জন্য 3 জন প্লেয়ারের যে সেলিব্রেশন আমরা দেখলাম সেটাও মন ছুঁয়ে গেছে। সো এই প্লেয়ারদের মধ্যে কোয়ালিটি রয়েছে। তন্ময় ফিরে এসেছে। তন্ময় আপাতত যে ধাক্কা ইউকেতে গিয়ে ইস্টবেঙ্গল পেয়েছে সেখান থেকে ফিরে এসে একদম সিনিয়র টিমের ম্যাচ খেলতে পেলো। সো ওভারঅল ইস্টবেঙ্গল যেভাবে সিজনটা শুরু হতে দেখতে চেয়েছিল সেইভাবে শুরু হয়েছে। যে কটা সিগনেচার হয়েছে প্রত্যেকটা সিগনেচার এখনও অবধি ক্লিক করেছে। হ্যাঁ, যারা চোটযুক্ত রয়েছে তাদেরকে একটু আলাদাভাবে সরিয়ে রাখো, তাদেরকে ফিরে আসতে সময়টা দাও। বাট যে কটা সিগনেচার এক্সটেনশন হয়েছে প্রত্যেকটা কিন্তু ইস্টবেঙ্গলকে আলাদাভাবে ডেলিভার করছে। প্রত্যেকটা প্রত্যেকটা সিগনেচার ইস্টবেঙ্গলকে গোটা সিজনে ডেলিভারি করবে। সো ওভারঅল দুটো ম্যাচ জানান দিয়ে গেল যে ইস্টবেঙ্গল যে ছন্দটা খুঁজতে চেয়েছিল সেই ছন্দ ইস্টবেঙ্গল পেয়েছে। এবার আবারও বললাম যে সবথেকে বড় পরীক্ষা 14 তারিখ 18 তারিখ এই দুটো ম্যাচে ইস্টবেঙ্গল কেমন খেলছে তার উপরে কিন্তু অনেকটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি পুরো সিজনে আমরা ইস্টবেঙ্গলকে কী রিদিমে দেখবো। কার্লোস কোয়াদ্রাত কীভাবে টিমটাকে দেখতে চেয়েছিলেন, টপ টিমের এগেনস্টে তিনি কীভাবে দেখলেন টিমকে, এবং অবশ্যই তারপরে যখন নকআউটে ইস্টবেঙ্গল যাবে ডেফিনেটলি যাবে, যে পয়েন্ট কালেক্ট ইস্টবেঙ্গল করে নিয়েছে সেখানে গিয়েও কিন্তু বেশ কিছু ভালো টিমের এগেনস্টে খেলতে হবে যারা ভালো ছন্দে রয়েছে, যেমন বেঙ্গালুরু রয়েছে, যেমন কেরালা রয়েছে, তারা ভালো ছন্দে রয়েছে, তাদের এগেনস্টে খেলতে হবে। তো আমার মতে এই সিজনে ইস্টবেঙ্গলের শুরুটা ভালো হলো, তবে অবশ্যই সব কিছুই ভালো হবে যখন শেষটা ভালো হবে। সেটার জন্য অনেকটা বড় জার্নি পড়ে রয়েছে। বাট হ্যাঁ, দিনের শুরুটা যখন ভালো হয়েছে তখন আশা অনেক সময় ভালো থাকে। বাকিটা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে গোটা ম্যাচটা থেকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।